আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 2, এপিসোড 8। শুভার সুখবর এ বাড়িতে আসতে দেরি হলো না। মনোরমা দেবী খুব খুশি হলেন। 2 সপ্তাহ যেতে না যেতেই সুহাসিনী মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তারবাবু সুখবর শুনিয়ে গেলেন। এই কথা শুনে সুহাসিনীর কি কান্না! ও আর সাজগোজ করতে পারবে না। সারাক্ষণ ল্যাংটা বাচ্চা কোলে নিয়ে নাকের শিকনি আঁচল দিয়ে মুছতে হবে। ভাবলেই গা গুলিয়ে কেমন যেন করে। সুহাসিনী বায়না করে বসলো বাবার বাড়িতে যাবে, ওখানেই থাকবে, বাচ্চা হলে তারপর আসবে। মনোরমা দেবী দেখলেন ভালোই হলো। সুহাসিনীর যত্ন উনি ঠিক মতো করতে পারবেন না। এর থেকে বাপের বাড়িতে থেকে আঁতুড় কাটিয়ে তবেই না হয় ঘরে তুলবেন। এখানে কেই বা যত্ন করবে? মুখপুরি, পড়া, কলেজ এইসব নিয়েই ব্যস্ত। আর জয়াও তাই। এটাই বরং ভালো হয়েছে। তবে প্রতি সপ্তাহে শঙ্করকে দিয়ে ফলাদি পাঠিয়ে দিলেই হবে। শঙ্করের বন্ধু বিভাসকেও এখন লুকিয়ে টাকা দিতে হয় না। বিভাস এমনি আসে মাঝে মাঝে, শঙ্করের সাথে গল্পগুজব করে চলে যায়। মাঝে মাঝে খারাপ লাগে বিশুটার জন্যে। এখনো বাবা ডাক শুনতে পেল না। কবে যে ওর কোলে একটা বাচ্চা খেলবে কে জানে। সুহাসিনী চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন যেন নিস্তব্ধ মনে হয়। মনে হয় যেন সারা বাড়িটা একটা শূন্যপুরী। প্রথম কয়েকদিন বেশ অস্বস্তি হচ্ছিল। সবসময় চেঁচামেচির হাত থেকে রেহাই। সবাই যেন বাঁচল, বিশেষ করে শঙ্কর। এখন শঙ্করের হাসির আওয়াজ পাওয়া যায়। এই হাসিটা যেন কোথায় হারিয়েই গেছিল। মনোরমা দেবী বা বিশ্বম্ভর বাবুর সাথে স্কুল থেকে ফিরে 2 গল্পগাছা করে। বাড়িটার মধ্যে একটা শান্তি বিরাজ করছে। এর মধ্যেই মনোরমা দেবী দেখলেন বিশ্বম্ভর বাবু একদিন কোথায় যেন বেরোলেন। অনেক বেলায় বাড়িতে ঢুকলেন। মনোরমা দেবী কিছুই বুঝতে পারলেন না। ঠিক 3 দিনের মাথায় অবশ্য ব্যাপারটা বোঝা গেল। প্রেয়শ্রীর মায়ের কাছে থাকতে আর ভালো লাগছে না। মা শুধুই শুভাকে নিয়ে চিন্তা করেন। শুভাকে এক পাও নড়তে দেন না, বরং প্রেয়শ্রীকে শুভার জন্য এটা সেটা করতে হুকুম করেন। প্রেয়শ্রী হাঁপিয়ে ওঠে মায়ের হুকুমের জ্বালায়। বিশুকে বলে একদিন চলেই আসে শ্বশুর বাড়িতে। এখানে এসে যেন হাফ ছেড়ে বাঁচল প্রেয়শ্রী। সুহাসিনীর বাচ্চা হবে শুনে প্রেয়শ্রীর মন খারাপ হয়ে যায়। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, 2 জায়গাতেই নতুন বাচ্চার আগমন ঘটবে। ওদিকে প্রেয়শ্রী কোনো নতুন খবর দিতে পারে না। বিশুও কেমন যেন দিন দিন প্রেয়শ্রীর উপর রেগে যাচ্ছে। কারণে অকারণে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হয়। কিন্তু আজকাল প্রেয়শ্রীর কোনো কথাই আর শুনতে চায় না। স্বামী যদি আপন না হয় তাহলে সেই সংসারে নিজের অস্তিত্ব বলতে কিছু থাকে না। প্রেয়শ্রী বুঝতে পারে বিশুর মনের মতো থাকতে হলে এখানে মায়ের সঙ্গে সহযোগিতা করতে হবে, নচেত বিশুর কাছেও আপন হয়ে ওঠা আর হবে না। বাড়ির আসল কাজটাই মুখপুরি করে দেয়। তারপর ঘরদোর গোছানো ছাড়া আর তেমন কিছুই কাজ থাকে না। প্রেয়শ্রী এখন মনোরমা দেবীর সঙ্গে থেকে সময় কাটায়। শাশুড়িকে খুশি করতে পারলে বিশুও খুশি হবে। বড় বৌমা ফিরে আসাতে মনোরমা দেবী একদিন মুখপুরিকে ডাকলেন। আমাকে ডাকছো মা? হ্যাঁ। তোর কাছে বাবা বিশ্বনাথের আর প্রসাদ আছে? আছে, খুব অল্প। নিয়ে আয়। কি হবে মা, এত জিজ্ঞাসা করিস কেন? আনলেই জানতে পারবি। যা নিয়ে আয়। মুখপুরি আর কোনো কথা না বলে প্রসাদটুকু নিয়ে এলো। মনোরমা দেবী হাত থেকে যেন ছিনিয়ে নিলেন। হাতে নিয়েই প্রেয়শ্রীকে ডাক দিলেন। বড় বৌমা, ও বড় বৌমা, বলুন মা, এই প্রসাদটা বাবা বিশ্বনাথের প্রসাদ। একটু ভক্তি ভরে দুজনেই খেও। বলে পুরোটাই ধরিয়ে দিলেন। মুখপুরি মনে মনে ভাবে, বড় বৌদিকে প্রসাদ দেওয়ার কথা আগে বললেই হতো। মুখপুরি কি মানা করতো নাকি? ওভাবেই বা মা প্রসাদটা নিলেন কেন? মুখপুরি তো দেওয়ার জন্যই এনেছিল। প্রেয়শ্রী প্রসাদটা নিয়ে ঘরে চলে গেল। তখনই যদি খেয়ে নিত কি এমন অপরাধ হতো? ঘরে গিয়ে বিশুকে দিয়ে নিজে খাবে, এই কথা চিন্তা করে কোনো একটা জায়গায় প্রসাদটা গুঁজে রেখে দিল। ব্যাস, তারপরে নিজেই ভুলে গেল প্রসাদের কথা। শঙ্কর শ্বশুরবাড়ি থেকে এসে খবর নিয়ে জানায় যে সুহাসিনীর সাজ আরো বেশি বেড়ে গেছে।
বাচ্চা হওয়ার পরে সাজগোজের আর সময় থাকবে না বলে এখন থেকে সারাক্ষণ শুধু মুখের মধ্যে কিছু না কিছু মেখেই যাচ্ছে, ধুচ্ছে, তুলে ফেলছে, আবার মাখছে। তার সঙ্গে বমি করা তো আছেই। স্বাভাবিকভাবেই মা বাবাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। প্রত্যেকেই বিরক্ত ওর ওপর। শঙ্করের কাছে আরও অনেক কিছু হাতে পায়ে মুখে মাখার আবদার করেছে। শঙ্কর কথা দিয়ে এসেছে এর পরের সপ্তাহে সব কিছু নিয়ে যাবে। শঙ্কর বুঝতে পারে ও যা ফলফলাদি নিয়ে যায় সেগুলো শ্বশুরবাড়ির সবাই খায়, তাই সুহাসিনীর পেটে কতটুকু যায় সন্দেহ আছে। সুহাসিনী তো কিছুই খেতে পারছে না, কিন্তু সাজগোজের কোনো কমতি নেই। সাজগোজের ঠেলায় সুহাসিনী আসল মুখটাই চেনা যায় না। শঙ্করের হাসি পেয়ে গেলেও খুব গম্ভীর মুখে সুহাসিনীর সামনে থাকার চেষ্টা করে। গর্ভবতী হওয়ার জন্যই হোক বা বাপের বাড়িতে আসার জন্যই হোক, সুহাসিনীর চিৎকার চেঁচামেচি অনেকটাই কমেছে। মনোরমা দেবীর কাছে এটাই একমাত্র সবথেকে বেশি ভালো খবর। মুখপুরি কলেজ থেকে এসে ঘরের মধ্যে চুল খুলে চৌকিতে খানিকটা শুয়ে নিল। আজ 2টো ক্লাস জুড়ে প্র্যাকটিক্যাল হয়েছে, তাই অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। পা দুটো বেশ ব্যথা, তার উপর বাড়ি পর্যন্ত আসতে বেশ খানিকটা হাঁটতে হয়েছে। ক্লান্তিতে চোখে ঘুম এসে গিয়েছিল। এমন সময় মনোরমা দেবী মুখপুরীকে ডাক দিলেন। এই মুখপুরি! মুখপুরী মনোরমা দেবীর সামনে এসে উপস্থিত হলো। উনি তোকে ডাকছেন। আমাকে? এখানে আর কে আছে? তোকেই তো ডাকলাম নাকি? এখনই যাব? হ্যাঁ এখনই। কেন ডাকছেন? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? যে ডাকছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর না। চত্ব সব। মুখপুরী আর কিছু বলে না, পায়ে পায়ে গিয়ে হাজির হয় বিশ্বম্ভর বাবুর ঘরে। মুখপুরীর পিছন পিছন মনোরমা দেবীও এসে হাজির হলেন। ওনার উৎসাহ কিছু কম নয়, কারণ ওনাকেও বিশ্বম্ভর বাবু কিচ্ছু বলেননি যে কেন বা কী জন্যে ডেকেছেন। কি এমন কথা আছে যে মনোরমা দেবীকে জানালেন না? একটু যেন মনে ব্যথা পেলেন মনোরমা দেবী। মুখপুরী ঘরের কাছে আসতেই মনোরমা দেবী বলে উঠলেন, মুখপুরি এসেছে, তা কি বলবে বলেছিলে? হ্যাঁ বলছি। এরপর বিশ্বম্ভরবাবু যা বললেন ওটা শোনার জন্য মুখপুরি প্রস্তুত ছিল না। বিশ্বম্ভর বাবুর মুখে নিজের সর্বনাশের কথা শুনলে কার না চোখে জল আসে। বিশ্বম্ভরবাবু পরিষ্কার বলে দিলেন, কুন্তি মারা গেছে অনেক দিন হলো, তার বাৎসরিক কাজও হয়ে গেছে। কুন্তিকে কথা দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক দেবার পর বিয়ের ব্যবস্থা করা হবে। সেই মতো পাত্রও খোঁজা হয়েছে। পাত্রের ধান কল, পাট কল, তেল কল আছে। এছাড়াও 100 বিঘে জমির মালিক সে। খাওয়া পড়ার কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, দোষের মধ্যে বয়সটা সামান্য বেশি, আর 16 বছরের একটা ছেলে আছে। তারা না দেখেই বিয়ে করতে রাজি হয়েছেন। কিন্তু আমার পড়া? এরপরে পড়া ওখান থেকে করলেই হবে। এখানে তো অনেক দিন হলো। তোমাকে বিয়ে দিয়ে এরপর জয়ার কথা ভাবতে হবে। কিন্তু ছর্দি যে আমার থেকে অনেক বড়। চুপ! আমি যা বলবো সেটাই হবে। বেরো এখান থেকে। মুখপুরি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। আজ কুন্তিমা বেঁচে থাকলে কুন্তিমা কিছুতেই এমন লোকের সঙ্গে বিয়ে দিত না। ভীষণ মনে পড়ছে কুন্তিমাকে। কেন যে মা ওকে একা ছেড়ে দিয়ে চলে গেল? কি এমন এত চিন্তা করত কুন্তিমা ওকে নিয়ে যে এত আগে প্রাণটা চলে গেল? বিজ্ঞান নিয়ে পড়ছে, মাঝপথে কি ছেড়ে দেয়? পড়াশোনা নিয়ে কত আশা আছে, কিছু একটা করে দেখাতে চাই মুখপুরি। ঘরে এই যে কত মেডেল, সেইগুলো সব ব্যর্থ হয়ে যাবে। স্কুল থেকে গিয়ে সব প্রতিযোগিতায় প্রথম হয়ে আসতো। এই স্কুলের নাম আগে কেউ কখনো শোনেনি, এখন যতটা শোনে। সবই তো সম্ভব হয়েছে মুখপুরির জন্য। নিজেকে এতটা বোঝা কোনোদিনও মনে হয়নি। নিজের সন্তানের এতটা ক্ষতি কোনো বাবা করতে পারেন? ছোটদের জন্য এরকম পাত্র বাবা ঠিক করতে পারতেন? মুখপুরি কি এতটাই অসহ্য ওনার চোখে যে খুঁজে খুঁজে এমন বয়স্ক ছেলে পেয়েছেন? মুখপুরি কি নিজের ইচ্ছে অনিচ্ছে বলতে কিছুই নেই? মুখপুরির জন্য ছোটদের বিয়ে আটকে যাচ্ছে। বাবার এই সিদ্ধান্ত কিছুতেই মন থেকে মানতে পারছে না মুখপুরি। কি করে মানবে? এই যে ভুল সিদ্ধান্ত, একেবারেই ভুল। ওই বয়স্ক লোকের সংসারে রাঁধুনি হয়ে যেতে হবে, যেখানে ওর থেকে 2-1 বছরের ছোট ছেলে আছে। ওখানে পড়াশোনা হবে? ওখানেই তো দিনরাত খাটতে হবে। পড়াশোনার তাহলে ইতি ঘটবে? মুখপুরি এটা কিছুতেই হতে দেবে না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে।
মনোরমা দেবী ভাবতেই পারেননি যে বিশ্বম্ভরবাবু এত বড় একটা অবাক করা তথ্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন। মুখপুরীর বিয়ের কথা শুনে মনোরমা দেবীর মনে হলো ঘাড় থেকে যেন একটা বোঝা নামবে। মুখপুরীর মুখটা আর দেখতে হবে না, এই কথা ভেবেই মনটা বড় খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ঢং দেখে আর বাঁচা যায় না। বিয়ের কথা শুনে কোথায় আনন্দ পাবে তা না, উল্টে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। যত সব ঢং। কেন, কি এমন খারাপ ছেলের কথা বলেছেন উনি? যেখানে খাওয়া পড়ার কোনো কষ্ট হবে না, সবকিছু নিজের জমিতে পাওয়া যায়। কান্নাকাটিতে মুখপুরীর সেদিন আর পড়া হলো না। অনেক ভাবনা চিন্তা করলো যে বাবা তো শুধুমাত্র মুখেই বলেছেন, এখনো তো কোনো কিছু দিনক্ষণ ঠিক হয়নি, তাহলে হয়তো এই সম্বন্ধটা নাও হতে পারে। এই কথা মনে আসতেই যেন মনে একটু সাহস পেল। রান্নাঘরে গিয়ে রাতের খাবারের আয়োজন করতে লাগলো মুখপুরী। মনে মনে এটাই চিন্তা করতে লাগলো, এই কথা কি বন্ধু দিদাকে বলা যায়? বন্ধু দিদা কি কোনো ব্যবস্থা করতে পারবেন? আবার নিজেই মনে মনে ভাবে, থাক, বন্ধু দিদাকে বলে কাজ নেই। মুখপুরীর মা বাবার সম্পর্কে বড্ড খারাপ ধারণা হবে তাহলে। দেখা যাক এরপরে কি হয়। বিশ্বম্ভর বাবুকে খেতে দিয়ে মনোরমা দেবী সামনে বসেছিলেন। ডালের বাটিতে চুমুক দিয়েই মুখখানা কিরকম ভাবে কুঁচকে গেল। সেটা দেখে মনোরমা দেবী অবাক হয়ে গেলেন। কি হলো? ডাল কি? এটা কি ডাল হয়েছে? এত নুনে পোড়া হয়েছে, এই সব রান্না কেউ কাউকে খেতে দেয়? মনোরমা দেবীর মুখটা ছোট হয়ে গেল। মুখপুরী এইরকম তো রান্না এর আগে কখনো করেনি, তাহলে আজ কি হলো যে একেবারে নুনে পোড়া করে দিল? ডালটা উনি খেতে পারলেন না। আসুক, আজকে দেবেন ভালো করে। এরপরে রান্নাগুলো খেতে বিশ্বম্ভর বাবুর কোনো অসুবিধা হয়নি। মুখপুরী স্কুল থেকে ফিরতেই মনোরমা দেবী ডাক দিলেন, শোন, আজ ডাল যা রান্না করেছিস সব তুই গিলবি। কেন মা, কি হয়েছে? কি হয়েছে তুই নিজেই খেলে টেকটা পাবি। কি হয়েছে? উনি আজকে ডাল খেতে পারেননি, এত নুনে পোড়া হয়েছিল। সে কি, তবে কি দুবার নুন দেওয়া হয়েছে? দুবার কি তিনবার দেওয়া হয়েছে ওসব আমি জানি নে। আজ তুই ওই সব ডাল গিলবি। ফেলে দেবো নাকি? ডাল কি বিনা পয়সায় ঘরে আসে? আর হবে না মা। বিয়ের কথা শুনে এত মশগুল যে ডাল নুনে পোড়া করে দিয়েছিস। না জানি বিয়ের পর কি কি করবি। যত সব অলক্ষণে আপদ। মনোরমা দেবী এমন করে বললেন যেন বিয়ের কথা শুনে মুখপুরী ভীষণ খুশি। এই খবরটা মুখপুরীর পক্ষে কতটা যে বেদনাদায়ক সেটা কি একটুও বুঝলেন না মনোরমা দেবী। জোর করে সেই ডাল খাইয়ে তবে ছাড়লেন মনোরমা দেবী। শুধু যে ডালে নুন হয়েছে তা নয়, পড়াশোনাতেও এর প্রভাব পড়ল। ক্লাসে মনোযোগ দিয়ে যে পড়া শুনছে না সেটা টিচার বেশ ভালোই বুঝতে পেরেছেন। মুখপুরীকে ডেকে একবার জিজ্ঞাসাও করলেন। তবুও মুখপুরী মুখ ফুটে বলতে পারল না যে কেন পড়ায় মন বসছে না। প্র্যাকটিক্যাল ক্লাসেও বেশ কয়েকবার ভুল হলো। আজ যেন পদে পদে ভুল হচ্ছে, প্রশ্নের উত্তরও ঠিকমতো দিতে পারছে না মুখপুরী। প্র্যাকটিক্যাল ক্লাস যতক্ষণ না ঠিকমতো হবে ততক্ষণ স্যার ছাড়বেন না। বারবার ভুল হয়ে যাওয়াতে মুখপুরীর আবার প্রথম থেকে কাজ করতে হওয়ার জন্য আজকে কলেজ থেকে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। কলেজ থেকে দেরি হওয়া মানে বাড়ি ফিরতেও দেরি হওয়া। বাড়ি ফেরার সাথে সাথেই বিশ্বম্বরবাবু ঘর থেকে বেশ জোরেই চিৎকার করে জানালেন, এই সব এখানে বসে চলবে না। এত রাত করে বাড়ি ফেরা কোনো ভদ্রলোকের বাড়িতে হয়? কলেজে যাওয়ার নাম করে না জানি কোথায় কোথায় কি করে বেড়াচ্ছে। আর কোনোদিন যদি এমন দেখি তাহলে কলেজ যাওয়া বন্ধ করে দেব। মুখপুরীর এই কথা শুনে গা হাত পা যেন কেমন ঠান্ডা হয়ে গেল। তার মানে বাবা খেয়াল করেন মুখপুরী কখন বাড়ি ঢোকে, অথচ মুখপুরী এটাও দেখল ওর ফেরার বেশ ঘণ্টাখানেক পরে জয়া বাড়ি ফিরল। কই, জয়াকে তো বাবা কিছু বললেন না। জয়া এসে মনোরমা দেবীকে একান্তে ডেকে জানালো যে সুকান্তর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ওর মা বাবা নাকি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে জয়ার এখন বেশ বয়স হয়েছে, এরপর যদি এখন বিয়ে না হয় তাহলে কিন্তু সুকান্তর জন্য ওরা অন্য কোনো মেয়ে খুঁজবে। জয়া মনোরমা দেবীর কাছে কান্নাকাটি করছে যে সুকান্তর সাথেই ওর বিয়ে দিতে হবে। মনোরমা দেবী পড়ে গেছেন ফাঁপুড়ে। উনি কোন দিকে যাবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। জয়া যখন কান্নাকাটি করছে মনোরমা দেবীর কাছে ঠিক সেই সময় বিশ্বম্ভর বাবুর ঘর থেকে কথা কাটাকাটির আওয়াজ শোনা গেল। মনোরমা দেবী জয়াকে ফেলে এগিয়ে গেলেন বিশ্বম্ভর বাবুর ঘরের দিকে। কি ব্যাপার, কার সাথেই বা কথা কাটাকাটি হচ্ছে? দেখা গেল শঙ্কর বিশ্বম্ভর বাবুর সঙ্গে কথায় জড়িয়ে গেছে। শঙ্করের এখন নিজেরও যথেষ্ট বয়স হয়েছে,
বুদ্ধিও হয়েছে, তাই খুব ভালো মতোই বোনের ব্যাপারটা বুঝতে পারছে। কিন্তু বাবা যে কেন বুঝতে পারছেন না, এটাই শঙ্কর বুঝে উঠতে পারে না। শঙ্কর তাই বিশ্বম্ভরবাবুকে বোঝানোর চেষ্টা করে যে, বাবা দেখো, বোন একবার ভুল করেছে, ও যাতে আবার কোনো ভুল না করে সেটা আমাদেরই দেখতে হবে। তুমি কি বলতে চাইছো ও যেটা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে নাকি? না না, আমি সেই কথা বলছি না বাবা। সুকান্ত একটা সরকারি চাকরি করে, এটাই কি যথেষ্ট নয়? সুকান্তের বাড়ি থেকে যখন বোনকে মেনেই নিচ্ছে, তাহলে এত অসুবিধা কিসের? এরপর বোনের সাথে অন্য কারোর বিয়ে হলে বোন যদি অন্য বড় পদক্ষেপ নেয়, সেটা কি আমাদের বংশের পক্ষে খুব একটা সুবিধার হবে বলে তোমার মনে হয়? তুমি আজকাল বড্ড বড় বড় কথা বলছো। তুমি যেমন আছো তেমনই থাকার চেষ্টা করো। বাবা, আমারও যথেষ্ট বয়স হয়েছে, কদিন পরে আমিও বাবা হব। তুমি একটু বোঝার চেষ্টা করো। বিয়েতে রাজি না হওয়ায় বোন পালিয়ে গিয়েছিল। এরপরে বোন যদি মারা যাওয়ার কিছু একটা করে, তোমার সুনামের পক্ষে কি খুব একটা ভালো হবে সেটা? এই কথাটা শুনে বিশ্বম্ভরবাবু একটু দমে গেলেন যেন। এই ব্যাপারটা তো উনি চিন্তা করেননি। সত্যিই তো জয়া যদি নিজেকে শেষ করার পরিকল্পনা করে, তাহলে ওনার বংশের সাথে সুনামটাও নষ্ট হবে। শঙ্করের অনেক বোঝানোর পর বিশ্বম্ভরবাবুর মাথায় কথাটা অবশেষে ঢুকল। তিনি সুকান্তর সাথে বিয়ে দিতে রাজি হলেন, কিন্তু বিয়ের সম্পর্কে এটাও বলে দিলেন যে আগে মুখপুরীর বিয়ে হবে, তারপর জয়াকে বিয়ে দেওয়া হবে। শঙ্কর তাতেই রাজি। বিশ্বম্ভর বাবুর যেন আর তর সয় না। উনি পরের সপ্তাহতেই মুখপুরীর জন্যে যেখানে সম্বন্ধ করা হয়েছিল সেখানে খবর পাঠালেন। বঙ্কুবিহারী বাবু পুরোহিত ডেকে নিয়ে এসে দিনক্ষণ পাকা করে গেলেন। মনোরমা দেবী যথাসম্ভব তাকে আদর আপ্যায়ন করলেন। বঙ্কুবিহারী বাবুর চোখ ইতিউতি খুঁজছিল কোথায় সেই পাত্রী। কলেজ থেকে আসার পর মুখপুরীকে জানিয়ে দেওয়া হলো ওর বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। মুখপুরীর যেন মাথায় বাজ পড়ল। তাহলে কি সত্যি সত্যি এ বাড়ি থেকে বিদায় নিতে হচ্ছে? পড়াশোনা বন্ধ? মুখপুরী মনোরমা দেবীর কাছে ছুটে গেল, শুধু একটাই প্রার্থনা, মা, আমি এই বাড়ির সমস্ত কাজ করে দেব, শুধু আমাকে পড়াশোনাটা করতে দাও মা। বাবাকে একটু বলো না বিয়েটা না দেওয়ার জন্য। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত কষ্টে একটা ভালো পাত্র পাওয়া গেছে তোর জন্য, আর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? যেদিন বিয়ে ঠিক হয়েছে ঠিক সেই দিনই তোর বিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর এটাই আমার শেষ কথা, এর অন্যথা হবে না। তোর যা পড়াশোনা করার কথা সব ওই শ্বশুর বাড়িতে গিয়ে করবি। মুখপুরী বুঝল যে ওর এখানকার পাঠ তবে চুকল। তবু একটা ক্ষীণ আশা রয়েছে, যদি ছোড়দাকে বলে কিছু হয়। ছোড়দা যদি একটু বোঝে তাহলেও হবে। শুধু বিয়েটা যেন আটকে দেয়, তাহলেই মুখপুরী চিরকৃতজ্ঞ থাকবে। কলেজ থেকে আসার পর মুখপুরী সুযোগ বুঝে ছোড়দার কাছে গেল। ছোড়দা তখন ঘরে বসে স্কুলের পরীক্ষার খাতা দেখছিল। মুখপুরী দরজার কাছে গিয়ে দাঁড়াতে শঙ্কর ওকে দেখল। ছোড়দা। কি রে, কি ব্যাপার? আমার একটা কথা ছিল। কি কথা বল। ছোড়দা, আমি এখন বিএসসি পড়ছি। আমি বিয়ে করতে চাইছি না। আমাকে এই বিয়ের হাত থেকে বাঁচাও দয়া করে। কিন্তু কিন্তু আমি তো এই ব্যাপারে কিছুই করতে পারবো না রে। দেখ, তোকে বিয়ে দিয়ে বাবা ঠিক করেছেন জয়ার বিয়ে দেবেন, তাই তোর বিয়েটা দেওয়া খুব জরুরি। জয়ার বয়স হয়ে যাচ্ছে, বুঝিস তো। এরপর হয়তো জয়াকে পাত্রস্থ করতে খুব অসুবিধা হবে। সেই কারণেই এত তাড়াহুড়ো করে তোকে বিয়ে দেওয়া হচ্ছে। আমার কথা বাবা কিছুতেই শুনবেন না। ধীরে ধীরে যেন সব আশা ব্যর্থ হয়ে যাচ্ছে মুখপুরীর। মুখপুরী এবার কার কাছে সাহায্য চাইবে? নিজের বাড়ির কথা বন্ধু দিদাকেও বলা যায় না। মুখপুরীর বুক যেন কষ্টে ভারী হয়ে উঠল। মুখপুরী যখন এদিকে বিয়ে না করার জন্য ছোটাছুটি করছে, ওইদিকে বঙ্কুবিহারী বাবু তখন বিয়ের জন্য ততটাই আগ্রহ বোধ করছেন। এমন আগ্রহ বোধ করছেন যে বাড়িতে নতুন অতিথি আসবে বলে সমস্ত কিছুই নতুন আসবাবপত্র বানাচ্ছেন। প্রথম স্ত্রীর যাবতীয় আসবাবপত্র সব গুটিয়ে তুলে রেখে দেবেন বলে মনস্থির করেছেন তিনি। ছেলে মাধবকে ঠিক করেছেন মামার বাড়ি পাঠিয়ে দেবেন, ওখানেই ভালো মানুষ হবে। নতুন মায়ের সাথে হয়তো ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বে, তাই সেই কথা ভেবে মাধবকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া মনস্থির করেছেন। বঙ্কুবিহারী বাবু যথেষ্ট পয়সা কড়ি কামিয়ে নিয়েছেন, সেই জন্যে তার কোনো কিছুরই অভাব নেই। মাধব ভীষণ রকচটা ছেলে, তাই নতুন মায়ের সাথে ওর যে একদম মিলমিশ খাবে না, সেটা বঙ্কুবিহারী বাবু বেশ ভালোই বুঝতে পেরেছেন। এমনিতেই যেদিন থেকে বঙ্কুবিহারী বাবু বিয়ে করবেন বলে ঠিক করেছেন, সেই দিন থেকেই মাধব কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে বসছে।
এই তো যেদিন বিয়ের পাকা কথা হবে বলে পুরোহিতকে সঙ্গে করে নিয়ে আসার কথা, হঠাৎ দেখা গেল পুরোহিতের পঞ্জিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ চারিদিকে খোঁজ পড়ে গেল, কোথায় গেল সেই পঞ্জিকা? পাওয়া গেল না তো গেলই না। শেষে নতুন একটা পঞ্জিকা কিনে আনা, তারপরেই যাত্রা শুরু হলো। সে যাত্রাও খুব একটা সুখকর হয়নি, কারণ পাত্রীর জন্য একটা গলার হার বানিয়ে রেখেছিলেন বঙ্কুবিহারী বাবু। ঠিক সেই সময় হারটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে পালঙ্কের নিচে থেকে যাও বা পাওয়া গেল, তখন আবার নতুন জুতো জোড়া কোথায় সেটাও খুঁজে পাচ্ছিলেন না। মাধবকে বেশ কয়েক ঘা কঞ্চি দিয়ে সপাং সপাং করে পেটানোর পর একে একে সমস্ত কিছুই বেরোলো। মা মরা ছেলেটাকে মারতে কার ভালো লাগে? কিন্তু সুখের পথে কাঁটা যদি হয় তাহলে তো পেটাতেই হয়। ছেলে হয়ে বাপের সুখ বুঝবে না? এত তেল কল, ধান কল, পাট কল কিসের জন্যে, যদি জীবনের সুখটাই না থাকে? আর কাহাতক বারবাড়িতে যেতে ভালো লাগে। রাতের অন্ধকারে লুকিয়ে যেতে নিজেকে চোর বলে মনে হয়। বাড়িতেই যদি বউ থাকে তাহলে কোনো সমস্যাই হয় না। বয়সটা তো কোনো ব্যাপারই নয়। তিনি পুরুষ মানুষ, সোনার আংটি বলে কথা। সম্বন্ধ তো আরও এসেছিল, কিন্তু এমন কম বয়সী মেয়ের সম্বন্ধ একটাও আসেনি। তাই তো না দেখেই হ্যাঁ বলে দিয়েছেন। একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবেন। বঙ্কুবিহারী বাবুর দয়ার শরীর, নতুন বউয়ের কোনো কমতি রাখবেন না। বিয়েতে মাধবকে এখানে কোনো মতেই রাখবেন না। অনাসৃষ্টিকাণ্ড করে বসবে সে, তাই মামার বাড়িতে পাঠানোই ভালো। দিনক্ষণ ঠিক হয়ে গেছে। মনের মধ্যে আনন্দ যেন ফুটছে। থেকে থেকে কারণে অকারণে হেসে ফেলছেন বঙ্কুবিহারী বাবু। মাধবের ছোটখাটো অন্যায় মাপ করে দিচ্ছেন, কর্মচারীদের ভুলগুলো শুধরে দিচ্ছেন, কোনো রাগারাগি করছেন না। সবাই তো বাবুর এই নতুন ব্যবহারে, কথাবার্তায়, আচার আচরণে বেশ খুশি। কে জানতো এই খুশিতে কেউ জল ঢেলে দেবে? বঙ্কুবিহারী বাবু কচি পাঁঠার মাংস দিয়ে এক থালা ভাত খেয়ে বড় একটা ঢেকুর তুলে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। কে জানতো মাঝরাতে ওই রকম বুকে একটা খোঁচা লাগবে। মৃত বউ যে লম্ফ নিয়ে ওইভাবে বুকে খোঁচা দিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, বঙ্কুবিহারী বাবু ভাবতেই পারেননি। মনে হচ্ছিল যেন প্রাণটা বুঝি গলা দিয়ে বেরিয়ে আসবে। বউ ঘুমটা দেওয়া ছিল বলে বউয়ের মুখটা দেখতে পারেননি, কিন্তু শাড়িটা দেখে ঠিকই চিনতে পেরেছিলেন। বঙ্কুবিহারী বাবু চিৎকার করে এমন হাত পা ছুঁড়লেন যে তারপরেই শুনতে পেলেন হা হা করে হাসি। লম্ফ মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর বউ শাড়ি হাঁটুর উপরে তুলে হাসতে হাসতে পালাচ্ছে। বঙ্কুবিহারী বাবুর প্রাণটা যেতে গিয়েও গেল না। উনি বুঝতে পারলেন এই সমস্তটাই মাধবের কাণ্ড। ওই রাত্রেই মাধবকে খুঁজে আনার হুকুম দেন। প্রায় সকাল হয়ে গেল, মাধবকে কোথাও খুঁজে পাওয়া গেল না। যেন এই চত্বর থেকেই মাধব কর্পূরের মতো উধাও হয়ে গেছে। মাধবকে অবশেষে পাওয়া গেল বঙ্কুবিহারী বাবুর পালঙ্কের নিচে থেকে। বঙ্কুবিহারী বাবু যখন চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে যান, ঠিক সেই সময় মাধব ওই ঘরে ঢুকে পালঙ্কের নিচে আশ্রয় নেয়। ওইখানে একভাবে বসে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারে না। পালঙ্কের নিচে রাখা গোছানো কাঁসার বাসন পড়ে যেতেই সেই আওয়াজে মাধবকে পাকড়াও করা হয়। বঙ্কুবিহারী বাবুর ততক্ষণে রাগ অনেকটাই কমে গেছে, কিন্তু এরপর যাতে আর কোনো বিপদ না হয় তাই সঙ্গে সঙ্গে হরিকে ডেকে মাধবকে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিলেন। মায়ের পুরনো শাড়ি পরে মাধব যে এইভাবে নিজের বাবাকে ভয় দেখাবে, এই কথা কল্পনাতেও আসে না। ওদিকে বঙ্কুবিহারী বাবু মনে করেছিলেন মাধবের মা বুঝি এই বিয়েতে রাজি নন, সেই জন্যেই বুকে ছুরি দিয়ে দাঁড়িয়েছিলেন। যাকে সব ভালো যার শেষ ভালো। মাধব চলে যেতেই অবশেষে বঙ্কুবিহারী বাবুর একটা শান্তির দীর্ঘশ্বাস পড়ল। মুখপুরি 2-3 বছর আগেও জানতো ছোড়দার বন্ধু বিভাসদা ওকে বেশ পছন্দ করে। বিভাসদা এখনো বাড়িতে আসে, কিন্তু পছন্দ করে কিনা মুখপুরি তা বলতে পারে না, কারণ মুখপুরি নিজেই নিজের কাজে ব্যস্ত থাকে। আগে বিভাসদা বেশ কয়েকবার মুখপুরিকে আকারে ইঙ্গিতে ভালো লাগার কথা বলেছিল। মুখপুরি মোটেও সায় দেয়নি। ছোড়দা মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, সেই জন্যই বিভাসদাকে ডেকে একদিন সাবধান করে দেয়। বিভাসদা যেহেতু ছোড়দার ঘনিষ্ঠ বন্ধু, তাই এই বাড়িতে আসা যাওয়া এখনো আছে। মুখপুরি শুনেছে বিভাসদা নাকি কি একটা কাজ করে, মাঝে মাঝে অনেক কিছু খাবার দাবার এই বাড়িতে নিয়ে আসে।
ভালো আয়না করলে কি কেউ এইরকম ভাবে খরচ করতে পারে? নিজের আত্মসম্মানে লাগা সত্ত্বেও মুখপুরি বাধ্য হয়ে সেই বিভাসদা শরণাপন্ন হলো। ছোড়দার সাথে আড্ডা দেওয়ার জন্য বিভাসদা বাড়িতে এলে মুখপুরি তককে তককে ছিল কখন বিভাসদা বাড়ি যাবে। বিভাসদা ছোড়দাকে বিদায় জানিয়ে গেটের কাছে আসার আগে গেটের আড়ালে মুখপুরি দাঁড়িয়েছিল। গেটের কাছাকাছি আসতেই মুখপুরি বিভাসদাকে ডাক দেয়, ও বিভাসদা, বিভাসদা। বিভাস চমকে ওঠে নিজের নামের ডাক শুনে। কোনো মেয়ে এইভাবে বিভাসকে ডাকছে এমন কখনো হয়নি। বিভাস মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখে গেটের আড়ালে মুখপুরি দাঁড়িয়ে আছে। বিভাস কাছে যেতেই মুখপুরি বলে, বিভাসদা, তুমি কি আমাকে বিয়ে করবে? হঠাৎ এমন প্রস্তাবে বিভাস হকচকিয়ে যায়, বুঝে উঠতে পারে না কি উত্তর দেবে। স্থানুর মতো দাঁড়িয়ে থাকে মুখপুরীর সামনে। মুখপুরি আবার বিভাসকে জিজ্ঞাসা করে, বিভাসদা, ও বিভাসদা, তুমি কি আমাকে বিয়ে করবে? এমন অভাবনীয় প্রস্তাব শুনে কার না ভালো লাগে। বিশ্বম্ভর বাবুর মেয়ে নিজের থেকে বলছে বিয়ের কথা, এটা ভাবা যায়? কিন্তু যতদূর বিভাস জানে মুখপুরীর বিয়ে ঠিক হয়ে গেছে। তারপরেও কেন জিজ্ঞাসা করছে? তবুও সে উত্তর দেয়, বিয়ে? হ্যাঁ, কিন্তু কেন? আমি পড়তে চাই। তা পড়ার সাথে আমার সঙ্গে বিয়ের কি সম্পর্ক? তুমি বিয়ে করবে কি? হ্যাঁ। আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমাকে পরীক্ষা দিতে হবে, আমি আরও পড়তে চাই। ও, এই ব্যাপার। ভালো ভালো ভালো। তা আচ্ছা, বেশ বেশ। কিন্তু তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি ওখানে বিয়ে করতে চাই না। কিন্তু কেন? ওই বুড়োকে কে বিয়ে করবে? তা আমাকে বিয়ে করবে কেন? পরে বলবো। বিভাসের প্রশ্নের উত্তর না দিয়ে মুখপুরি চলে যায়। বিভাসের নিজেকে কেমন বোকা বোকা লাগে, কিছুই মাথায় ঢুকলো না। হঠাৎ মুখপুরি এলো, বিয়ের কথা জিজ্ঞাসা করলো, আবার কেনর উত্তর না দিয়ে চলে গেল। এত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল যে কিছুই বোঝা গেল না। বিভাস চিন্তা করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। মুখপুরি খানিকটা নিশ্চিন্ত হয়। বিভাসদা যদি না বলতো তাহলে হয়তো আবার অন্য কাউকে খুঁজতে হতো। পড়া বাদ দিয়ে ছেলে খোঁজা, এটা কি মুখপুরির কাজ? মুখপুরীর টানে বিভাস পরের দিন আবার এলো শঙ্করের কাছে। হাবিজাবি অনেক গল্প করলেও মন পড়েছিল কিন্তু মুখপুরীর জন্য। কিন্তু মুখপুরীর দেখা কিছুতেই মিলল না। মুখপুরী তখন ঘরে পড়ায় ব্যস্ত। বিভাস যাওয়ার সময় বেশ কয়েকবার গলা খাকরি দিল। একটু দাঁড়িয়ে অপেক্ষা করলো মুখপুরীর জন্য, যদি মুখপুরী বেরিয়ে দুটো কথা বলে। কিছু তো পরিকল্পনা আছে ওর, কিভাবে বিয়েটা হবে, কবে হবে, কিছু তো জানাবে। এত কিছু করেও কিন্তু মুখপুরী তবুও বেরোলো না ঘর থেকে। বিভাসের মনটা খারাপ হয়ে গেল। তবে কি মুখপুরী সিদ্ধান্ত বদলে ফেলেছে? বিভাস একা মানুষ, মুখপুরী এলে অন্তত রান্না করার ঝামেলা মিটবে। কার অত ভালো লাগে হাত পুড়িয়ে রান্না করতে? মুখপুরী নিজের থেকে বলছে বিয়ে করবে, নইলে বিভাসকে কে মেয়ে দেবে যার মা বাবা কেউ নেই? শুধু কি তাই, কাজেরও তো কোনো ঠিক ঠিকানা নেই। কয়েক বছর আগে মুখপুরীকেও দেখে বেশ ভালো লাগতো, কয়েকবার তো বলেও ছিল, তোমার চুলটা না খুব সুন্দর, আর তোমাকে তোমাকে শাড়ি পরে দারুণ লাগছে। কথাগুলো শঙ্করের ভালো লাগলো না, তাই তো এইসব বলা বন্ধ করে দিল। শঙ্করের মা খুব ভালোবাসেন মা বাবা মরা ছেলেটাকে, তাই ওদের বাড়িতে গেলে না খাইয়ে ছাড়েন না মনোরমা দেবী। বিভাসেরও যখন তখন আসা যাওয়ার অনুমতি আছে ওই বাড়িতে। বঙ্কুবিহারী বাবু পাকা কথার দিন এসে যে গলার হারটা দিয়ে গেছেন সেটা মনোরমা দেবী এসে মুখপুরীকে দিয়ে যান। এই নে তোর পাকা কথার উপহার, তোর বর দিয়েছে, বেশ ভারী, বলেছে তোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে। তোর তো কপাল খুলে গেল রে মুখপুরী, এরপর তো আবার ওই সংসারে গিয়ে রানীর মতো থাকবি, তখন কি আর আমাদের কথা মনে পড়বে তোর? মা, এ আমি চাই না, দয়া করে বাবাকে বলো বিয়েটা বন্ধ করতে। এইসব কি বলছিস তুই? তোকে বিদায় করে তবেই তো জয়াকে বিয়েটা দেব। ছর্দিকেই দাও না মা, আমাকে নিয়ে কেন মিছিমিছি টানাটানি করছো? না না, তা হয় না, উনি যেটা ঠিক করেছেন সেটাই হবে। ছর্দির বিয়ের সময় আমি এখানে থাকবই না, দেখো তুমি,
আমি কথা দিচ্ছি ওই কটা দিন আমার বন্ধুর বাড়িতে গিয়ে আমি থাকবো। ওনাদের কথা দেওয়া হয়ে গেছে, বিয়ে ওই দিনই হবে। আপদ বিদেয় হলেই বাঁচি। শেষের কথাগুলো যেন মুখপুরীর বুকে গিয়ে বিঁধল। মুখপুরী মনে মনে ঠিক করে নিল ওকে কি করতে হবে। কোনো খারাপ কিছু আবার চিন্তা করছে না তো মুখপুরী? বিয়ে বাড়ির কাজকর্ম শুরু হয়ে গেছে। যদিও কেউ বলবে না এটা বিয়ের বাড়ি, কারণ বিয়ের বাড়ি না শ্রাদ্ধ বাড়ি বোঝার উপায় নেই। লোকজন নেই, কোনো হইহট্টগোল নেই, কোনো সানাই বাদক নেই, আত্মীয় স্বজন কেউ নেই, যেন চুপিসারে বিয়ে হবে। কেউ যেন জানতে না পারে। বর বাবাজিরও সেটাই ইচ্ছে। যেটুকু আচার বিচার না করলে নয় সেইটুকুই করা হবে। বরযাত্রী তেমন কেউ আসবে না, অত ঘটা না করলেও চলবে। শুধু বিয়েটুকু হবে, তারপরে বউ নিয়ে চলে যাবেন। সকাল হয়েছে, সবার খিদে পেয়েছে। রান্নাঘর থেকে কোনো রান্নার আওয়াজ আসছে না দেখে মনোরমা দেবী গেলেন রান্নাঘরে। সত্যি তো, রান্নার কোনো আয়োজন নেই। প্রচণ্ড রাগ হলো মুখপুরীর ওপর। এত বেলা পর্যন্ত কিসের ঘুম? হ্যাঁ, নবাবজাদি নাকি? এতজনের রান্না করবে কে? মনোরমা দেবী পা দাপিয়ে কুন্তির ঘরের কাছে গিয়ে মুখপুরীকে ডাকতে লাগলেন। এই মুখপুরি, মুখপুরি, বেরো বেরো ঘর থেকে। আর কতক্ষণ ঘুমাবি? গা ব্যথা হয় না? কোনো সাড়া নেই। এতে মনোরমা দেবী আরও রেগে গেলেন, আবার ডাকলেন। কি হলো কি? আমার কথা কানে যাচ্ছে না? এত ঘুম কিসের? বলি রান্না বান্না করবে কে? তুই আসবি নাকি আমি যাব? ও তো ছাড়ি, তোর ঘুম আমি বার করছি, দাঁড়া। এই বলে ভীষণ রেগে দরজা খুলে চিৎকার করতে গিয়ে দেখেন ঘরে কেউ নেই, দেরাজ খোলা। কোথায় গেল মুখপুরী? জলজ্যান্ত মেয়েটা গেল কোথায়? ও তো কখনো না বলে কোথাও যায় না, তাহলে এত সকালবেলা কোথায় গেল সে? মনোরমা দেবী পড়লেন মহা সমস্যায়। এখন এইসব কে সামলাবে? যেখানে যাবি বলে যাবি তো, অন্তত রান্নাটা করে যেতে পারতো। উফ, এখন যা রাগ ধরছে মুখপুরীর ওপর না, সামনে পেলে চুলের মুঠি ধরে আচ্ছা করে পিঠের ওপর দিতেন ভালো করে। এখন কোন দিকে সামলাবেন উনি? মুখপুরীর খোঁজ লাগাবেন নাকি রান্নাঘরে ঢুকবেন? জয়াকে না ডেকে প্রেয়শ্রীকে ডাক দিলেন। বড় বৌমা, ও বড় বৌমা, এদিকে এসো তো একবার। প্রেয়শ্রী উঠেই বসেছিল, অপেক্ষা করছিল কখন জল খাবার খাবে। বিশুও খেয়ে কোর্টে যাবে, এর মধ্যেই শাশুড়ির হাঁক ডাক। প্রেয়শ্রী কাছে আসতেই মনোরমা দেবী কাজ ধরিয়ে দেন। কাজ না করে উপায় নেই, কিন্তু মুখপুরী গেল কোথায়? প্রশ্নটা শাশুড়িকে করতেই বকা খেতে হলো। কি জানি কোন চুলোয় গেছে, তা যাবি যখন বলে যেতে কি হয়েছিল? যত সব। মরেও না, মরে গেলে তো হাড়গুলো আমার জুড়তো। কোনো রকমে তাড়াতাড়ি জলখাবার তৈরি করে বিশ্বম্ভর বাবুর সামনে দিয়ে এসেই বসে পড়লেন দুপুরের রান্না নিয়ে। বিশ্বম্ভর বাবু একটু রাগারাগি করলেন এত দেরি হওয়ার জন্যে। কোনোদিন এত দেরি হয় না। ঠিক সময় খাবার পেতে অভ্যস্ত বিশ্বম্ভর বাবুর রাগ তো হবেই। ওদিকে মনোরমা দেবীর সকাল থেকে এত খাটাখাটনি করে তার উপর রাগারাগি শুনতে ভালো লাগে। মনোরমা দেবী খাবার দিয়ে বিশ্বম্ভর বাবুকে শান্ত করলেন, কিন্তু বিশুকে সময় মতো খাইয়ে পাঠাতে পারলেন না। দুজন মিলে করেও সময়ে রান্না শেষ হলো না। বিশু জল খাবার খেয়ে বেরিয়ে গেল। এখন মনোরমা দেবী ভাবছেন, মুখপুরি এত লোকের রান্না সময় মতো শেষ করতো কি করে? কি কি রান্না হবে হুকুম দিয়ে আর রান্নাঘরে পা দিতাম না, কিন্তু এত রান্না কি করে করতো মুখপুরি? মনোরমা দেবী এখন টের পাচ্ছেন এত রান্না, আগে কখনো টের পাননি। কলেজ থেকে ফেরার সময় পেরিয়ে গেলেও মুখপুরি এলো না দেখে মনোরমা দেবীর এবার কপালে ভাঁজ পড়ল। ভেবেছিলেন কলেজে গেছে, সময় মতো এসে পড়বে, তাই কাউকে কিছু বলেননি। কিন্তু এখন দেখছেন মুখপুরি তো ফিরে এলো না। তার মানে রান্নাঘর থেকে মুক্তি নেই। মনোরমা দেবী আগের থেকেই রান্নার কথা মনে এলো। মুখপুরি কোনো বিপদ হলো কিনা সেই কথা কিন্তু মাথায় এলো না। মুখপুরি যদি না আসে তাহলে কি হবে? বড় বৌমা এত লোকের রান্না করবে, বড় লোকের মেয়ে বলে কথা। আর জয়া তো দুদিন পর শ্বশুর বাড়িতে যাবে, ওখানে তো আপনি রান্নাঘরে ঢুকতে হবে। শুধু শুধু এখন ঢুকিয়ে কালি মাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু মেয়েটা গেল কোথায়? ওর যে বিয়ে, কোথাও গিয়ে মুখ পোড়ালো না তো? এই যে বাড়ির সম্মান একেবারে ধুলোয় না মিশিয়ে ছাড়বে না দেখছি।
বিয়ে করে যা ইচ্ছে তাই করতে পারতিস। এখন কি জবাব দেবেন ওই বুড়োধারী বড়বঙ্কু বিহারীকে? উফ, মাথাটা যেন ধরে এলো। মনোরমা দেবী এক থাবড়া তেল দিয়ে মাথায় জলের ছিটে দিয়ে মাথাটা ঠান্ডা করার চেষ্টা করলেন। শঙ্কর স্কুল থেকে ফিরে এসেছে, বিশুও চলে এসেছে, শুধু মুখ পুড়ি এলো না। পেটে টান পড়লে সবার তখন মুখ পুড়ির কথা মনে পড়ে। মনোরমা দেবী পায়ে পায়ে এগিয়ে যান শঙ্করের ঘরের দিকে। বিশুর সাথে কথা বলা যায় না, বড় গম্ভীর করে রাখে নিজেকে। বিশুর সাথে এই সংসারের সম্পর্ক শুধু মাসের শেষে কিছু নগদ টাকা মনোরমা দেবীকে ধরিয়ে দেওয়া। বিশুর এখন একটু আধটু নাম ডাক হয়েছে, তাই বাইরের ঘরে বিশুর জন্য লোক এসে বসে থাকে। সংসার বাড়ানোর নাম নেই, শুধু টাকা কামালেই হবে। মনোরমা দেবী আকারে ইঙ্গিতে প্রেয়শ্রীকে বেশ কয়েকবার বলেছেন এই ব্যাপারে, কিন্তু প্রেয়শ্রীর যেন কোনো কথা কানেই ঢোকে না। মাঝে মাঝে মনোরমা দেবীর সন্দেহ হয়, বড় বৌমা বাঁজা নয় তো। একটু দেরি হলেও শুভা আর সুহাসিনী এখন ভরা পেটে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বড় বৌমার তো এখনো কোনো কিছু লক্ষণই দেখা গেল না। মাথায় অনেক চিন্তা নিয়ে মনোরমা দেবী শঙ্করের কাছে গেলেন। বাবা শঙ্কর, একটা কথা বলবো বাবা তোকে। হ্যাঁ মা, বলো না, এইরকম কিন্তু কিন্তু করছো কেন? না মানে বলছিলাম, ওই সকাল থেকে মুখ পুরি কোথায় গেল কে জানে, এখনো তো এলো না। ঠিক বুঝে উঠতে পারছি না মেয়েটা কোথায় গেল। সে কি গো, সকাল থেকে মুখ পুড়ি নেই আর তুমি সেটা এখন বলছো? আচ্ছা আমি কি করে জানবো বল? আমি তো ভেবেছিলাম ও হয়তো কলেজে গেছে। এখনো এলো না? আমি কি বলি বলো তোমা? আচ্ছা, তোমার সাথে কি কোনো কথা কাটাকাটি হয়েছে? আমার খেয়ে দে কাজ নেই ওর সাথে কথা কাটাকাটি করব? কথা বলি কখন আমি? না, আমার সাথে শেষ কথা হয়েছে গতকাল। ওর বিয়েতে মত নেই সেটাই জানানোর জন্য এসেছিল। সে তো আমাকেও বলেছিল জয়ার বিয়েটা আগে দিতে, ও পড়াশোনা করবে, কিন্তু উনি তো বলেই দিয়েছেন মুখপুরীর বিয়ে না দিয়ে জয়ার বিয়ে দেবেন না। আচ্ছা এখন আমি কি করি বলতো? এই এত রান্না বান্নার ঝামেলা আমি কি নিতে পারি? মা, তোমরা তো ওর বিয়ের ব্যবস্থা করেইছিলে, তাহলে বিয়ের পর কি করতে? সে না হয় দেখা যেত, কিন্তু এখন কি করা যায় সেটা বল। দেখো, আন্দাজে তো কোথাও খুঁজতে যাওয়ার কোনো মানেই হয় না। দেখো কালকে ফিরে আসে কিনা। আর যদি না আসে তাহলে জামাই বাড়িতে কি বলবো? আচ্ছা মা, বলছি মুখপুরি বিয়ের ভয়তে পালিয়ে যায়নি তো? না না, শঙ্কর বাবা তুই ওইসব অলক্ষণে কথা বলিস না, তাহলে ওনার সম্মান জামাই বাড়িতে একদম ধুলোয় মিশিয়ে যাবে। কি জামাই জামাই করছো বলো তো? বিয়েই এখনো হলো না আর জামাই বলছো? আরে বাবা ওই হলো, এখন কি করা যায় সেটা তুই বল। এখন কিচ্ছু করতে হবে না, দেখো কালকে ফিরে আসে কিনা। হ্যাঁ রে, তোর বাবার কানে কথাটা দেবো নাকি? তোমার মাথা খারাপ হয়েছে মা? বাবার তাহলে চিন্তায় আবার শরীর খারাপ হবে। এত রাত্রে আর কোথাও যাওয়ার দরকার নেই, যা হওয়ার কালকে দেখা যাবে। এখন চুপচাপ থাকো। আচ্ছা ঠিক আছে। মনোরমা দেবী বড় বৌমাকে ডেকে রান্নাঘরের দিকে চলে গেলেন রাতের খাবারের আয়োজন করার জন্য। প্রেয়শ্রী তখন ঘরের জিনিসপত্র একটু সাজিয়ে গুছিয়ে রাখছিল। সেই সময় একটা জিনিস পেল যেটা ওর নিজেরও মনে ছিল না। প্রেয়শ্রী চিনতে পারলো এটা সেই মুখপুরীর আনা বাবা বিশ্বনাথের প্রসাদ। ভাগ্যিস শাশুড়ি মা এতদিন জিজ্ঞাসা করেননি প্রসাদটা খেয়েছে কিনা। প্রেয়শ্রী এদিক ওদিক তাকিয়ে প্রসাদটা খেয়ে নিল। বিশুর জন্য আর রাখা হলো না, ওর জন্যই রেখে প্রেয়শ্রী ভুলে যায়। আর এখন দেওয়ার দরকার নেই, তাহলে মা আবার জানতে পেরে যাবেন যে প্রসাদটা প্রেয়শ্রী দেয়নি, তখন আবার মুখ ভার করে থাকবেন। প্রসাদটা মুখে দেওয়ার সাথে সাথেই মনোরমা দেবী ডাক দিলেন। প্রেয়শ্রী তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে শাশুড়ি মায়ের সামনে গিয়ে হাজির হলো। রান্নার কাজে সাহায্য করার সময় মনোরমা দেবী প্রেয়শ্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বড় বৌমা, মুখপুরি কোথায় যেতে পারে বলো তো? মা, আমার সাথে তো তেমন কথাবার্তা হয় না ওর সাথে, আমি কি করে জানবো বলুন তো? ঠিকই তো, আমার ভয় হচ্ছে মুখে না কালি মেখে ফেরে। বোঝোই তো, একটা সমস্ত মেয়ে বাইরে রাত কাটালে সমাজে স্থান হবে তো, তাই তো একটু বলে যেতে পারতো। আসলে এতদিন পর রান্নাঘরে ঢুকে কাজ করতে কার ভালো লাগে? মুখ পুড়ি ছিল রান্নার জন্য, তৈরি করা খাবার পেতে কার না ভালো লাগে?
পরের দিন সকালে শঙ্কর মনোরমা দেবীর কাছে এলো একটা নতুন খবর নিয়ে। মা, খবরটা শুনেছো? কি খবর? বিভাস বিয়ে করেছে। হ্যাঁ, সে কি রে? একেবারে বিয়ে করে ফেললো? তা আমাদের জানালো না পর্যন্ত। জানাবে কি করে? লজ্জায় জানায়নি। কেন? কিসের লজ্জা? কাকে বিয়ে করেছে জানো? আচ্ছা, আমি কি করে জানবো বলতো? খবরটা তো তুই দিলি এখন। মুখপুরীকে। মুখপুরীকে? হ্যাঁ, এবার যাও বাবাকে খবরটা দাও। ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। যাই, গিয়ে বলি তাকে। মনোরমা দেবী চলে গেলেন মুখপুরীর খবর দিতে। মনে মনে বেশ খুশিই হয়েছেন। কানাকড়ি খরচ না করে মুখপুরি বিদেয় হলো। উফ বাবা, এবার ওই বুড়োটাকে খবর দিলেই মাথাটা হালকা হয়। উফ, যতক্ষণ মুখের সামনে থাকতো ততক্ষণ গায়ে যেন বিচের কামড়ের মতো জ্বালা করত। এবার জয়া মাকে একটু আধটু রান্না বান্না শেখাতে হবে, না হলে শ্বশুর বাড়িতে গিয়ে আবার নাক কাটবে আমাদের। ভাবতে ভাবতে মনোরমা দেবী চলে এলেন বিশ্বম্ভর বাবুর কাছে। কই গো, শুনছো? বলো, শুনছি। আপদ বিদায় হয়েছে। কি হয়েছে? মুখপুরি পালিয়ে গিয়ে আমাদের ওই বিভাসকে বিয়ে করেছে। হ্যাঁ, কে বললো এই কথা? এই তো শঙ্কর এই মাত্র এসে খবর দিল। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা বেশ মানে? ওই বাড়িতে খবর পাঠাতে হবে তো। কি বলবে সেখানে? বলে দেব যে মেয়ে বেঁকে বসেছে, কিছুতেই বিয়ে করতে রাজি নয়, আপনারা অন্য মেয়ে খুঁজে নিন। তা এটা মন্দ বলনি জানো। আর হ্যাঁ, ওরা যা যা দিয়েছে ফেরত পাঠিয়ে দিও। ঠিক আছে, কিন্তু গলার হারটা মুখপুরীর কাছে ছিল। দেখো, ওটা আবার নিয়ে যায়নি তো, তাহলে অন্য একটা বানাতে হবে, অথবা গয়নার দাম ধরিয়ে দিতে হবে। মনোরমা দেবী ভয় পেয়ে গেলেন গয়নার দাম দিতে হবে শুনে। উনি তো হাঁচড় পাঁচড় করে যতটা তাড়াতাড়ি সম্ভব মুখপুরীর ঘরে গিয়ে হাজির হলেন। কি সুন্দর গোছানো। এই কথাটাই আগে মুখ দিয়ে বেরিয়ে এলো। তারপরেই যেটা মনে হলো তা হলো, উফ, পেটে পেটে এই ছিল। কবে থেকে বিভাসের সাথে জুড়ে বসেছে কিছুই টের পেলাম না। কখন কথা বলতো কে জানে। যেই বিয়ে ঠিক হয়েছে অমনি পালিয়েছে। তাহলে বিয়ে না করার নাটক ছিল তখন? দেখে তো ভিজে বেড়াল মনে হতো। মনোরমা দেবী খোলা দেরাজের সামনে যেতেই পেয়ে গেলেন গয়নার বাক্সটা। খুলে দেখে একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন নিশ্চিন্তে। গয়না ঠিকই আছে, আর আছে সব জয়ার পুরনো শাড়ি, জামা কাপড় আর কুন্তির শাড়ি। প্রতিটা শাড়ি পাট পাট করে গোছানো। গয়নার বাক্সটা নিয়ে ফিরে চললেন বিশ্বম্ভর বাবুর কাছে। গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।